আমি আলী যাকের। আমি যখন জন্মেছিলাম তারপর একটা আহ, নাম আমায় দেওয়া হয়েছিল। সেই নামটা এত ছোট ছিল না, একটা বিশাল নাম, আবু মোহাম্মদ আলী যাকের। সেখান থেকে আবু মোহাম্মদটা আমি স্কুল জীবনেই প্রায় ছেঁটে ফেলে দিয়েছি। অতএব আমি আলী যাকের। আমার জন্মটা খুব ইন্টারেস্টিং। মানে আমার বাবা তখন তার নাম মোহাম্মদ তাহের। তখন ছিলেন চট্টগ্রামে, চট্টগ্রাম শহরের মহকুমা প্রশাসক যুদ্ধের, দ্বিতীয় মহাযুদ্ধের শেষের দিকে। এবং আমি পরে শুনেছি, বাবা মা বলেছেন, অন্যান্য আত্মীয় স্বজন, যে আমার ঠিক জন্মের আগে এর রেড সাইরেন বেজে ওঠে। সে সময় যা হতো, যুদ্ধের আগে এয়ার রেড সাইরেন বাজলে পরে আমাদের সকলের উপরে নির্দেশ ছিল, সকলের উপরে, যে গিয়ে একটা শেল্টারে আশ্রয় নিতে হবে। শেল্টারটার চারদিকে বালুর বড় বড় বস্তা রাখা ছিল, যাতে করে কোনো ক্ষতি না হয়। তখন সেই এয়ার সাইরেন যখন পড়লো, তখন কোনো ডাক্তার বা নার্স হাতের কাছে ছিল না। আমার ভাবি ছিলেন আমার মায়ের কাছে। আমার ভাবি আমার মাকে যখন তার প্রসব বেদনা হয়, আমাকে নিয়ে সেই আমার মায়ের ভেতরে আমি শেল্টারে প্রবেশ করলেন, এবং সেইখানে আমার জন্ম। আজকাল তো এটা ভাবাই যায় না, কোনো ডাক্তার নেই, হাতের কাছে কেউ নেই, বিপদ এলে পরে কিচ্ছু করার নেই। মানে ওই সময় আমার মৃত্যু হতে পারতো, আমার মায়ের মৃত্যু হতে পারতো, আমাদের উভয়ের মৃত্যু হতে পারতো। বেঁচে গেছি, ভালো কি খারাপ হয়েছে জানি না, তবে বেঁচে আছি এখন। এখন যখন আমি পেছন দিকে ফিরে তাকাই, এত বছরের পুরনো স্মৃতি, আমি বাল্যকালের স্মৃতি হিসেবে বলবো, আমার প্রথম বোধোদয় বোধ করি মেহেরপুর শহরে, কুষ্টিয়া জেলার, তখন কৃষ্ণনগর ছিল বোধহয়, 3 হবে আমার বয়স তখন। মেহেরপুর শহরে আমার বাবা এসডিও ছিলেন, সাব ডিভিশনাল অফিসার। আমি আমাদের আমাদের সংসারে তখন আরও তিনজন ছিলেন আমার মা ছাড়া। আমার মার নাম রেজিয়া তাহের, এবং আমার বড় এক দাদা, এবং আমার সবচেয়ে বড়, সাধারণত আমাদের এখানে আপা বলি, কিন্তু আমরা দিদি বলতাম। আমার দিদি সবার বড়। তারা দুজন কেউ নেই এখন। আমি এবং আমার পরে এক ছোটো বোন, তো আমরা সবাই মেহেরপুরে ছিলাম সেই সময়। তখন প্রথম একটি ক্ষীণ স্মৃতি আমার মনে আছে। মেহেরপুরের আমবাগান থেকে প্রায়ই গেছো বাঘ, লেপার্ড বলা যায় কিনা জানি না, গেছো বাঘ ধরা পড়তো। সেগুলোকে খাঁচায় করে রাখা হতো, এবং সেগুলোকে এসডিও সাহেবেরকে দেখানো হতো। তো একবার আমার মনে আছে, মেহেরপুর থেকে আমার বাবা আমাদেরকে নিয়ে গেলেন জায়গাটার নাম তখন জানতাম না, অবশ্যই জানতাম না, পরে শুনেছি আমঝুপি। সেখানে একটা বাঘ ধরা পড়েছে। সেই বাঘ দেখতে গিয়ে বাঘের খাঁচার কাছে আমাকে খুব সাহস টাহস দিয়ে, মানে আমি তখন প্রায় টডলার, কোনো মতে হেঁটে হেঁটে খাঁচার কাছে যখন পৌঁছেছি, তখন বাঘটা হালুম করে উঠল, এবং আমি ভ্যা করে কেঁদে দিলাম। সেইটা আমার বাল্যকালের সবচেয়ে, আমার মনে হয় সবচেয়ে পুরনো স্মৃতি, অথবা সবচেয়ে প্রথম স্মৃতি। তার পরবর্তীতে আমার মাদারীপুরের কিছু কথা মনে আছে। মাদারীপুরে বাবা আবার ওই সেই মহকুমা প্রশাসক হয়ে এলেন। সেইখানে একটা নদীর ধারে, বিশাল একটা দিঘির ধারে আমাদের বাড়ি ছিল। সেখানে কিছু স্মৃতি আমার মনে হয়, ওই সময় আমার স্পষ্ট মনে আছে, ওই সময় দেশ বিভাগ হয়, এবং আমার বাবা বেঙ্গল সিভিল সার্ভিসের হলেও তিনি তখন পাকিস্তানের পক্ষে চাকরি করবার সিদ্ধান্ত গ্রহণ করেন, এবং আমরা মাদারীপুরে থেকে যাই। মাদারীপুরে সেই দিন একটা স্মৃতি আছে, এবং আমার খুব
গর্বের স্মৃতি সেটা যে আমার বাবাকে সব পুলিশরা সেলুট করছে। ব্রিটিশ ফ্ল্যাগ ব্রিটিশ ফ্ল্যাগ নামানো হলো এবং পাকিস্তানের ফ্ল্যাগ ওড়ানো হলো এবং আমার বাবা সেলুট গ্রহণ করলেন। মার্চ পাস্ট হলো, গার্ড অফ অনার হলো, মহকুমা প্রশাসক হিসেবে তিনি সেলুট গ্রহণ করলেন এবং আমরা আমার এই স্মৃতিটা আছে মনে, এবং আমি খুব মনে আছে বাবা সুটেড বুটেড আমার খুব গর্ব লেগেছিল। আমার মনে আছে ফুটবলের খেলা হতো, ফুটবলের সিজনে খুলনা শহরে ফুটবল খুব, ইউনিয়ন স্পোর্টিং ক্লাব ইত্যাদি খুব বিখ্যাত ছিল এবং সেখানে আমার মনে আছে যে আমরা মাঝে মধ্যেই খেলা দেখতে যেতাম, দেখতে নিয়ে যাওয়া হতো। বাবার কোনো সহকর্মী আমাদেরকে সাথে করে নিয়ে যেতেন। এই খুলনায় সার্কিট হাউস ময়দান যেটাকে বলা হয়, যেটার নাম এখন বোধহয় শহীদ হারিস পার্ক হয়েছে, সেই সার্কিট হাউস ময়দানে একটা পুরনো ফাইটার প্লেনের ক্যারাকাস মানে অবশিষ্টাংশ পড়েছিল। এটি দ্বিতীয় মহাযুদ্ধের সময় ওখানে বোধহয় ক্র্যাশ করেছিল। সেই প্লেনটিকে ঘিরে আমাদের মধ্যে একটা অদ্ভুত রহস্য ছিল, আমার এবং আমার ছোট বোনের। আমার অনেক বাল্যকালের স্মৃতি আমার ছোট বোনের সঙ্গে, কারণ আমার বন্ধু বলতে তখন আমার ছোট বোন ঝুনু ফরিদা এখন স্কুলে পড়ায়, এবং আমরা দুজন মিলে ওই বিকেল হলে পরেই খেলতাম তো বটেই, কিন্তু খেলা মধ্যে থেকে ছুটি পেলেই মাঝে মধ্যে ওই প্লেনের মধ্যে গিয়ে নানা রকম যন্ত্রপাতি যেগুলো তখন অবশিষ্ট ছিল ওগুলো দেখতাম। মাঝে মধ্যে নিজেকে পাইলট হিসেবে কল্পনা করতে খুব ভালো লাগতো। আমার মনে হতো যেন আমি নিজেই উড়ছি ওই প্লেনটায় বসে। একবার হয়েছে কি, ওই সেই প্লেনের ফাঁকে ফোকর দিয়ে একটা কচু গাছের ফুল, কচু ফুল বেরিয়েছিল, অত্যন্ত সুন্দর দেখতে, এবং আমাদের বন্ধুরা বলল যে এই কচু ফুল খুব উপাদেয়, মানে খেতে খুব ভালো লাগে। তো আমার বোনও বললো যে হ্যাঁ খেয়ে দেখ, খুব ভালো। খেলাম, খাওয়ার পরে আমার গলা ফুলে দিয়েছে চুলকো চুলকো। কচু খেলে যা হয়, কচু ফুল কাঁচা, বন্য কচু। এই খুলনা স্মৃতি কয়লাঘাট, রূপসা নদী ঘিরে অসাধারণ সব স্মৃতি আছে, একেবারে ছবির মতো, ছবির ফ্রেমের মতন, পেইন্টিংয়ের মতন আমার মাথায় গেঁথে আছে। আর তারপরে আমরা খুলনা থেকে একদিন খুলনা ছেড়ে আমাদেরকে আসতে হলো কুষ্টিয়াতে। কুষ্টিয়াতে বাবারও ওই একই পদমর্যাদায় এলেন। কুষ্টিয়া তখন কেবল ডিস্ট্রিক্ট হয়েছে এবং সেখানে সত্যি কুষ্টিয়া আমার বাল্যকালের যে শ্রেষ্ঠ স্মৃতি সেটা কুষ্টিয়া শহরের। কীরকম স্মৃতি সেটা বলা যায়, মানে আমাদের বাড়ির পেছনে বিশাল মাঠ, আদিগন্ত, মানে একেবারে মাঠই চলে গেছে, অনেক দূরে একটা রেল লাইন, সেই রেল লাইনের মধ্যে দিয়ে স্বপ্নের গাড়ির মতো কলকাতায় যেত ঢাকা মেল, গোয়ালন্দ থেকে কলকাতা যেত কুষ্টিয়া হয়ে। এবং যেহেতু আমার বাল্যকাল থেকে কলকাতা আমার খুব খুব চেনা শহর, আমার নানা, আমার মায়ের বাবা, তিনি যদিও কুমিল্লার লোক, তিনি সেটেল করেছিলেন কলকাতায় এবং তার নিজের বাড়িতে। আমাদের বছরে একবার আমাদের গ্রীষ্মের ছুটিতে কলকাতা যাওয়াটা, যতদিন মা বেঁচে ছিলেন, এটা একেবারে নির্ধারিত ছিল যে ছুটি হলে পরেই কলকাতা। আমার বাবা যেতে পারতেন না, পাকিস্তানি সরকারের উচ্চপদস্থ আমলা, সরকারি কর্মচারী বিদায়, কিন্তু আমরা প্রতি গ্রীষ্মকালে যেতাম। কলকাতা ছিল আমাদের জন্য স্বপ্নের নগর। তখনও সত্যি করে বলতে কি ঢাকা চিনি না, ঢাকার সাথে পরিচয় হয়নি। ঢাকা সম্বন্ধে আবছা আমার স্মৃতি আছে যে আমি
ঢাকায় আমার এক মামার বিয়েতে এসেছিলাম, সেটা খুবই সামান্য স্মৃতি, কিন্তু কলকাতা ছিল আমাদের জন্য সত্যিকারের স্বপ্নের শহর। আর ছিল সেই মাঠ, বন বনানী, গড়াই নদী, যা বর্ষায় প্রচণ্ড একটা মূর্তি ধারণ করত, চারদিক দিয়ে পার ভাঙছে স্রোতধারা। কে ঠেকায় সেই স্রোতধারাকে? সেই গড়াই নদী দিয়ে আমরা গড়াই নদীর পাড়ে গিয়ে বসতাম, দৌড়াদৌড়ি করতাম, খেলাধুলা করতাম। আবার শীতকালে সেই গড়াই একদম শুকিয়ে যেত, মাঝে মাঝে লেগুনের মতো ছোট ছোট জলাধার ছিল, সেখানে পানি জমে থাকতো এবং সেই পানি একদম ক্রিস্টাল ক্লিয়ার, নীল আকাশের ছায়া পড়ত তাতে। সেরকম একটি জলাধারে আমার দাদা আমাকে সাঁতার কাটতে শিখিয়েছিল একেবারে বাল্যকাল। ফলে বাল্যকাল থেকে আমি সাঁতার শিখি। এই কুষ্টিয়া শহরে কাশবন ছিল। আমি পরবর্তীতে যখন পথের পাঁচালী দেখি তখন আমার মনে হয়েছিল যে দুর্গার অপু যে দৌড়ে দৌড়ে কাশবনের মধ্যে চলে যায়, এইটা তো আমার দেখা, এই দৃশ্যটা আমি দেখেছি। আমি মানে আমার এখন যখন বলছি তখন আমার গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে। এটা তো আমার দেখা দৃশ্য, এটা তো এর মধ্যে তো আমি বড় হয়েছি। আমি আর আমার ছোট বোন ওই হুইসেল শুনলেই ট্রেনের দৌড়ে কাশবনের ওখানে চলে যেতাম। কাশবনের পাশ দিয়ে রেল লাইনটা ছিল। কুষ্টিয়া কোর্ট স্টেশন থেকে রেলগাড়ি ছেড়ে দর্শনা হয়ে কলকাতায় যাচ্ছে এবং আমরা স্বপ্ন দেখতাম এই কদিন আছে রে আর মার সঙ্গে ছুটিতে কলকাতায় যাবার। এই তখন প্রতি পুজোর সিজনে কুষ্টিয়াতে একটা করে অনুষ্ঠান, একটা গানের নাচের অনুষ্ঠান। গানের অনুষ্ঠানে অবাক হতে হয় যে হেমন্ত, সতীনাথ, শ্যামল মিত্র, মানবেন্দ্র, সন্ধ্যা মুখোপাধ্যায় হেন ব্যক্তি নেই যারা কুষ্টিয়ায় মিলপাড়ায় দুর্গাপূজার সময় এসে গান করেননি। এবং আমরা ওই গান শুনতে যেতাম এই কারণে নয় যে তখন আমরা হেমন্তকে পছন্দ করি, অলরেডি তাকে জানি, তার গান সম্বন্ধে জানি, কিন্তু আমার দিদি এদের ফ্যান ছিল। আমার দিদি পঙ্কজ মল্লিক থেকে শুরু করে শ্যামল মিত্র পর্যন্ত এদের সকলের ফ্যান ছিল এবং আমার দিদির খুব ভালো মিউজিক্যাল ইয়ার্স ছিল। পরবর্তী পর্যায়ে তিনি একসময় সেতারও বাজাতে শিখেছিলেন। দিদির হাত ধরে আমরা যেতাম এবং যেহেতু তাহের সাহেবের ছেলে মেয়ে, সেহেতু আমাদের জায়গাটা হতো একদম ফ্রন্ট রোতে, সেখানে বসে আমরা এগুলো দেখতাম। একটা জিনিস আমাকে বলতেই হয় যে আমি প্রাচুর্যের মধ্যে মানুষ হইনি আমরা, কিন্তু একটা মোটামুটি বেঁচে থাকার মতন একটা পরিবেশের মানুষ হয়েছি। মানে আমাদের খাদ্যের অভাব কখনো হয়নি, আমাদের কাপড় চোপড়ের অভাব কখনো হয়নি। আমি দেখি এখন যখন ভাবি যে কি অল্প পয়সায় আমার বাবা এটা বা মা এটা ব্যবস্থা করতেন, তখন অবাক হতে হয়। যাই হোক, কুষ্টিয়ার গল্প এই। চুয়ান্নতে যখন ঢাকায় এলাম, এসে আমাদের প্রথম বেশ কয়েক মাস আমাদেরকে বাস করতে হয়েছিল আমার খালার বাড়িতে ওদের সাথে, কেননা মফস্বলের যে সুবিধাগুলো বাবা পেতেন সেগুলো তো আর ঢাকায় নেই। মানে বাড়ি, সরকারি বাড়ি ইত্যাদি পাওয়া তো সহজ নয়। তখন আমরা বাড়ি খুঁজছি। এইটা একটা ইন্টারিম পিরিয়ড, কিন্তু এই পিরিয়ডটা খুব তাৎপর্যপূর্ণ আমার জন্য, কেননা সেইটি সময়ে যখন আমার আত্মীয়া সুফিয়া কামাল, বেগম সুফিয়া কামাল, আমাদের দেশের একজন প্রথিতযশা নারী, তাকে কেবল কবি বললে ছোট করে বলা হয়, অ্যাক্টিভিস্ট বললে পরে ছোট বলা হয়, একজন সর্বব্যাপী সর্বজয়ী নারী, তার সঙ্গে
তার পরিবারের সঙ্গে আমাদের ঘনিষ্ঠতা, এটা আত্মীয়তার সূত্রেই। আমার খালার যা হতেন তিনি। এবং সেই সময় আমার মনে আছে অল্প কিছুদিন, যে কয়েকদিন আমরা আমার খালার বাড়িতে ছিলাম, সেটা টিকাটুলি, অভয় দাস লেন। সেখানে বাড়ির সামনে বিরাট মাঠে আমরা খেলাধুলা করতাম। সেই সময় তারাবাগ বলে একটি জায়গা, সেইখানে আমাদের খুব সুন্দর, এত সুন্দর নিসর্গ বেষ্টিত একটি জায়গা ছিল যে প্রায় আমরা আমাদের সন্ধ্যাগুলো ওখানে কাটতাম। তারপরে বাবা ঠিক করলেন যে তিনি বাড়ি ভাড়া পাওয়া যাচ্ছে না পছন্দের মতো, তো একটা বাড়ি কেনার চেষ্টা করা যাক। তো আমার যতদূর মনে পড়ে অনেক খুঁজে টুজে বাবা একটা বাড়ি খুঁজে পেলেন গ্যান্ডেরিয়া পাড়াতে। ঢাকা গ্যান্ডেরিয়া তখন বেশ সম্ভ্রান্ত একটি এলাকা ছিল, এখনও যে নেই সেটা বলা যাবে না। গ্যান্ডেরিয়াতে থাকতে এসে, যেখানে আমার বাল্যকাল থেকে আরম্ভ করে কৈশোর হয়ে যৌবনে পড়েছি, এই জায়গাটা তো আমরা আমি আমার সেই গ্রামকেই খুঁজে পেয়েছিলাম। এখানে এসে আমরা স্কুল, আমার এই প্রথম থিতু হলাম। মানে ইতোমধ্যে এত জায়গা ঘোরা হয়েছে যে কোনো জায়গায় কোনো স্কুলে ভর্তি হতে পারিনি, বা ভর্তি করা হয়নি আমাকে। প্রাইভেট টিউশনে আমার যা পড়াশোনা করা, একবারে ক্লাস 5-এ গিয়ে ভর্তি হলাম। সেটা কোথায়? গ্যান্ডেরিয়া হাই স্কুলে। এবং গ্যান্ডেরিয়া হাই স্কুলে একজন তখন প্রধান শিক্ষক ছিলেন সুধীর চন্দ্র রায়। তিনি অত্যন্ত স্নেহ করতেন আমাকে, ইংরেজি সাহিত্যের মানুষ, তাকে আদর্শ বলে ধরে নিয়েছিলেন। তিনি ক্লাস খুব বেশি নিতেন না, মাঝে মধ্যে নিতেন। আমার একটি সংলাপ তার মনে পড়ে। খুব চা খেতে ভালোবাসতেন এবং ফেনাইত চা। তো একদিন তার রুমে কোনো একটা কাজে আমি ঢুকেছি, তো উনি দেখছি যে কাপের দিকে একদৃষ্টে তাকিয়েছেন, লক্ষ্য করেননি যে আমি ঢুকেছি। তারপরে হঠাৎ আনমনে বললেন চায়ের দিকে তাকিয়ে যে দিস ইজ দ্য নেক্টার অফ লাইফ। আমার দারুণ লেগেছিল, এখনও রোমাঞ্চিত হয়ে কথাটা ভাববে, দিস ইজ দ্য নেক্টার অফ লাইফ। সুধীর স্যারের বাড়িতেই গ্যান্ডেরিয়া পাড়াতেও খুব মজা, হিন্দু মুসলমানের মধ্যে এই কমিউনাল হারমোনিটা তখন আমাদের এই বাল্যকালে বা কৈশোরে প্রচণ্ড ছিল ঢাকা শহরে। এবং সুধীর স্যারের বাড়িতেই কিন্তু পুজো হতো প্রতি বছর। আমাদের বাড়ি থেকে 3-4 মিনিটের হাঁটা পথ, দীননাথ সেন রোড, দীননাথ সেন রোডে আমাদের বাড়ি ছিল, 29 নম্বর। ওই রাস্তাতেই সুধীর চন্দ্র রায় থাকতেন এবং সেখানে পুজো হতো। আর ঈদে, বকরি ঈদে সমস্ত আমাদের যে কিছু হিন্দু বন্ধুবান্ধব ছিল তারা আমাদের কাছে বেড়াতে আসতেন। এই সময় থেকে আমার যে একটা সমাজ গড়ে ওঠে, স্কুলের চেয়েও বেশি পাড়া ভিত্তিক সমাজ। স্কুলটা গ্যান্ডেরিয়াতেই ছিল, কিন্তু গ্যান্ডেরিয়া স্কুলে বিভিন্ন দিক থেকে ছেলেরা আসতেন পড়তে। কিন্তু আমার এমনি নিজস্ব যে সমাজটা ছিল, আমার বন্ধুবান্ধব ইত্যাদি প্রভৃতি সব পাড়া। আমাদের ধূপখোলা ময়দান ছিল, বিশাল একটা ময়দান, চারদিকে ছিল আমবাগান। সেখানে আমরা রবিবার দিন সারাদিন ক্রিকেট খেলতাম। কি বৃষ্টি হলে সেদিন কোথায় যেন আমি লিখেওছি যে বৃষ্টি পড়লে ঝমঝমিয়ে বর্ষাকালে এখনও মনে হয় যে বগলে ফুটবলটা নিয়ে মাঠে গিয়ে আছড়ে পড়ি। ফুটবল খেলার চেয়ে বেশি হচ্ছে বৃষ্টির পানি যখন টইটুম্বুর মাঠের মধ্যে, তাতে স্লিপ করে একজন আরেকজনের কাছে বল কেড়ে, এই যে একটা খেলা, এই ধরনের খেলাতেই আমরা বেশি মগ্ন থাকতাম। আমাদের সময় ইলেকট্রনিক গেমস ছিল না, কম্পিউটার্স ছিল না, টেলিভিশন ছিল না, কিন্তু তা বলে যে কোনো কিছু কম আনন্দ আমাদের ছিল তা নয়। সামান্য সামান্য বিষয়ে আনন্দ। কাঠের লাঠি আমার খুব একটা ফেভারিট খেলা ছিল। আমাদের সকলেই, আমাদের বয়সী প্রায় সকলেরই অত্যন্ত প্রিয় একটি খেলা ছিল লাঠির খেলা। মার্বল খেলতাম, এইসব তো ছিল। তারপরে হঠাৎ করে কি যেন হতো, কেউ কাউকে কোনো প্ল্যান করা হতো না, আমরা গিয়ে আম বাগানের সেই মগ ডালে, এই ডালে সেই ডালে ঝুলে বসতাম, বসে গল্প করা হতো। এটা ওই কৈশোর থেকে
কৈশোরে এসে কৈশোর থেকে যৌবনে যাবার সময় গ্যান্ডেরিয়া পাড়াতে ইস্টার্ন ক্লাব বলে একটি ক্লাব আছে, এখনও আছে, এখন আর তত নাম করা ক্লাব নয়, সেই সময় খুব নামজাদা ক্লাব ছিল। এ ডিভিশনে ইস্টার্ন ক্লাব খেলতো। আমরা সকলে দলে বেঁধে হেঁটে পল্টন ময়দানে খেলা দেখতে যেতাম। তখন ঢাকা স্টেডিয়াম হয়নি, এটা ওই অনেকটা কলকাতার ফুটবল মাঠগুলো যেরকম এখনও দেখি মাঝে মধ্যে কিছু কিছু জায়গায় কাঠের গ্যালারি, সেই জিনিসই ছিল, সেখানে খেলা হতো। সেখানে আমরা সবাই দল বেঁধে যেতাম এবং ইস্টার্ন ক্লাবের খেলা মানে একটা যুদ্ধ। এবং আমাদের প্রতি নির্দেশ ছিল যে সবাই ছাতা নেবে, মানে বড়রা, আমাদের না, বাচ্চারা না। ছাতাটা কেন? যে যদি মারামারি হয় তাহলে এই ছাতাটাকে একটা অস্ত্র হিসেবে ব্যবহার করা যাবে। তো এইরকম একটা স্পিরিট নিয়ে অনেক ভালো ন্যাশনাল তৎকালীন পূর্ব পাকিস্তান দলে খেলার মতন খেলোয়াড় এই ক্লাব থেকে বেরিয়েছে। গ্যান্ডেরিয়াতে প্রথম কিশলয় বলে একটি দেয়াল পত্রিকা আমরা আরম্ভ করি কাজ। এইটি এখন আবার সাহিত্যে ফিরে এসেছেন ইমরুল চৌধুরী, খুব ভালো শিশু সাহিত্যিক ছিলেন। বস্তুতপক্ষে আমার প্রথম ছড়াটি ও লিখে দিয়েছিল এই কিশলয় পত্রিকার জন্যে। মানে আমি কোনো মতেই মেলাতে পারছিলাম না শেষ শব্দটার সাথে এর পরের লাইনের তারপরের শব্দটা কী হবে। ইমরুল আমায় বলল যে এইভাবে লেখো। তো আমার বস্তুতপক্ষে এখন তো অনেক বিষয় লেখালেখি করি, কিন্তু ছড়া, আমার জীবনের প্রথম ছড়া আমার লেখা নয়, আমার নামে গিয়েছিল লেখা ইমরুল চৌধুরীর। ইমরুল আবার ফিরে এসছে সাহিত্যের জগতে এখন এবং বেশ ভালো লিখছে, খুব ভালো একটা কবিতা পত্রিকা ঢাকা থেকে বার করছে। এই আমরা মিলে রেল লাইনে চলে যেতাম, আবারও সেই রেল লাইন, গ্যান্ডেরিয়ার পাশ দিয়ে রেল লাইন চলে গেছে। এই রেল লাইন নারায়ণগঞ্জ অবধি বিস্তৃত। আমরা এই রেল লাইন পেরিয়ে গেলেই যাত্রাবাড়ির দিকে হাঁটতাম আর গ্রাম। আমার মনে আছে আমাদের দুষ্টুমিগুলো ছোটোখাটো, যেমন মূলোর সিজনে মূলো চুরি করে খাওয়া ক্ষেত থেকে। তো আমরা চুরি করে খেতাম। একদিন যেয়ে দেখি যে 3-4 জন স্বর্ণামার্কা লোক লাঠি হাতে বসে আছে। তো আমাদেরকে দেখে বললো যে চিনি, তোদেরকে চিনি, আমরাই জমির মালিক, একটা মূলায় হাত দিলে পিটিয়ে ঠ্যাং ভেঙে দেবো, ওইখানে রাখা আছে, যা যা ইচ্ছে নিয়ে যা বা খেয়ে যা, আমরা তুলে রাখবো, রোজ খেয়ে যাবি। যেন পথের খোদাই সার ওখান দিয়ে যায়, সেই জন্য কিছু প্রসাদ রেখে দেওয়া হয় এবং খোদাই সাররা সেটা খায়। তো আমাদের জন্য এরকম রেখে দেওয়া হতো। গাজরের সিজনে গাজর, এইভাবে। এইখান থেকে আমার কৈশোরে এইভাবে জীবন কেটেছে। যৌবন মানে কলেজ, এই সময়টা আমার জন্য খুব দুঃখজনক সময়, আমার পরিবারের জন্য, আমাদের সকলের জন্য। 61 সালে যখন আমি ফার্স্ট ইয়ারে পড়ি নটরডেম কলেজে, তখন আমার বাবা মারা যান এবং তার বয়স তখন মধ্য 60। দিব্যি সুস্থ মানুষ, গাড়িতে করে অফিসে যাবার জন্যে বেরিয়েছেন। রিটায়ারমেন্টের পরে একটা চাকরিতে ছিলেন, ফিরেও তার মরদেহ। গাড়ির মধ্যেই তার একটা ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়, উনি মারা যান। এবং তখন আমার মাথায় একটা আকাশ ভেঙে পড়ে যায়। আমি জীবনে কোনোদিন চিন্তা করিনি বাবা ছাড়া জীবনে। অনেক সময় মনে হয় যে বাবার, সেই সময় কথাটা যখন চিন্তা করি, যে আমার জীবনে বাবার উপস্থিতি ছিল ঈশ্বরের মতো। তাকে ঘিরে অনেক স্মৃতি আছে, সেই বলবার সময় নেই। তারপর 64 সালে যখন আমি ঢাকা ইউনিভার্সিটিতে সোশিওলজিতে অনার্স পড়ছি, সে সময় আমার মা, আমি সেকেন্ড ইয়ার অনার্স, সাবসিডিয়ারি পরীক্ষা দেবো বলে তৈরি করছি নিজেকে। মার ক্যান্সার হয়েছিল আমরা জানতাম, ভালো হয়ে গিয়েছিল সেটাও জানতাম। কলকাতায় চিকিৎসা হয়েছিল, তারা বলেছিলেন ভালো হয়েছে। যাই হোক, মা মারা গেলেন 64। আমরা গুছিয়ে বসতে না বসতে 65 সালে আমার দিদি, যিনি প্রায় আমাদের মাতৃসমান, মাই ছিলেন বলতে গেলে, তিনি মারা গেলেন লিউকেমিয়া, 4টি বাচ্চা রেখে। এই সমস্ত কিছু ওই সময়টা আমাকে প্রচণ্ড একটা মানসিক বিপর্যয়ের মধ্যে নিয়ে আসে।
আমার ভাগ্য ভালো। বস্তুতপক্ষে আমি এখন যখন ফিরে দেখি তখন মনে হয় যে এই ঘটনাগুলো যদি সেই সময় আমাকে ঝাঁকুনি না দিত, তাহলে হয়তো নিজের পায়ে দাঁড়াতে পারতাম না। আমি বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করলাম, চাকরি নিলাম ইত্যাদি প্রভৃতি। তো এই যে যৌবনের যে শ্রেষ্ঠ সময়টা, যে সময় আনন্দ করার সময়, মেয়ে বন্ধুদেরকে হাতে হাত ধরে ঘুরে বেড়াবার সময়, প্রেমালাপ করবার সময়, কবিতা অড়ানোর সময়, সেই সময়টা একটার পর একটা করে বিপর্যয় আমার জীবনকে সেই সময় বিপর্যস্ত করেছিল। আমার স্বীকার করতে দ্বিধা নেই যে আমি যখন ছাত্র ছিলাম, আমার যৌবন আমার শ্রেষ্ঠ সময় মানুষ বলে, তখন যে একটি এসেনশিয়াল একটা করলারি যৌবনের সঙ্গে আছে, সেটা বা যৌবনের পরেই আসে, সেটা হচ্ছে প্রেম। প্রেম কিন্তু আমার জীবনে যৌবনে আসেনি, কারোর সঙ্গে আমার কোনো সম্পর্ক তখন এস্টাবলিশড হয়নি। তবে আমাদের পরবর্তী প্রজন্মের এক কবি যেমন লিখেছেন, এখন যৌবন যার, যুদ্ধে যাওয়ার তার শ্রেষ্ঠ সময়, সেই সুযোগটি আমার জীবনে এসেছিল। এখানেই চলে আসেন ছাত্র রাজনীতি। আমাদের সময় মানে মধ্য দশক থেকে ছাত্র রাজনীতি জাতীয় রাজনীতির উপরে প্রভাব বিস্তার করতে শুরু করে। বস্তুতপক্ষে আমরা যে ৭১-এ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়লাম, এর মধ্যে একটি সহযোগী শক্তি হিসেবে আমাদের ছাত্ররা একটি অসাধারণ ভূমিকা পালন করে, এবং তারা না হলে বস্তুতপক্ষে বোধ হয় আমাদের এই সর্বব্যাপী যে আন্দোলন, এটি ব্যাহত হতো। এবং তখন আমরা সবাই এই ব্যাপার নিয়ে যে বাংলাদেশ, বাঙালি, আমাদের নিজস্ব একটি জাতিসত্তা আছে, আমার নিজস্ব একটি সংস্কৃতি আছে, আমার এমনকি সংস্কৃতি বলতে তো সব কিছুই সমাজতাত্ত্বিক দিক থেকে দেখতে গেলে সমস্ত কিছু চলে আসে ভেতরে, ধর্ম, খাদ্য, আমার সামাজিক আচার, আমার পোশাক, আমার ভাষা, সমস্ত কিছু। এই দিক দিয়ে দেখতে গেলে আমাদের ধর্মটাও কিন্তু, ইসলাম হলো এই আমাদের যে ইসলাম, সেটি একটি ভিন্ন ব্র্যান্ডের ইসলাম, এর সঙ্গে পাকিস্তানের ইসলামের কোনো মিল নেই। তাদের মুসলমান ধর্মের যে ধার্মিক কাজকর্ম বা ধর্মীয় কাজকর্ম, সৌদি আরবিয়াতে যা, তার সঙ্গে আমাদের বিস্তর ব্যবধান, বিস্তর ফারাক। মানে সৌদি আরবিয়াতে তো কবরের চিহ্ন পর্যন্ত রাখা হয় না, আমাদের এখানে কেবল চিহ্ন রাখা হয় তা নয়, আমরা কবর দেখতে যাই। মুক্তিযুদ্ধ সম্বন্ধে বলছিলাম, এ সম্বন্ধে একটি কথা বোধহয় বলা প্রয়োজন, যে কেন এই যুদ্ধ, বাংলাদেশের আপামর জনসাধারণ এই যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল সেই সময় 19৭১। আসলে আমাদের সংখ্যাগরিষ্ঠ মানুষের ভোটে আমরা পূর্ব পাকিস্তান হয়েছিলাম। এর পেছনে একটা কারণ ছিল, কেননা বাঙালি মুসলমান ছিল কৃষক শ্রেণীর লোক, এবং তাদেরকে মুসলিম লীগের নেতারা বুঝিয়েছিলেন যে তোমরা যদি পাকিস্তানের পক্ষে ভোট দাও, তাহলে হিন্দু জমিদারদের অত্যাচার থেকে তোমরা বাঁচতে পারবে। এবং একটা স্বপ্ন তারা দেখেছিল, ওরা ভেবেছিল যে এখন যদি হিন্দুরা চলে যায়, আমরা যদি পাকিস্তান হই সংখ্যাগরিষ্ঠ মুসলমানের ভোটে, তাহলে এই জমিদারিগুলো আমাদের হয়ে যাবে। এই অর্থনৈতিক দিকটি ছিল, এটি অত্যন্ত আমি বলবো যৌক্তিক একটি সিদ্ধান্ত, কেননা মানুষ পেটের কথাই প্রথম ভাবে যে আমার খাওয়া পড়া কীভাবে হবে। ফলে আমরা দেখতে পাই যে সারিবদ্ধভাবে বাঙালি মুসলমান পাকিস্তানের পক্ষে ভোট দিয়েছে, এবং আমরা পাকিস্তান হয়েছিলাম 47। তবে এটাও সত্য কথা যে যেই সংস্কৃতি, জীবনের অর্থে সংস্কৃতি আমাদের উপরে পরবর্তীতে চাপিয়ে দেওয়া হয়, সেটি ছিল সম্পূর্ণ আরোপিত। এবং অর্থনৈতিকভাবেও আমরা আবিষ্কার করলাম যে আমরা মুক্তি কিন্তু পাইনি আসলে, এটা একদম সম্পূর্ণ একটা আমাদেরকে প্রতারিত করা হয়েছিল, আমাদের সাধারণ মানুষ আবিষ্কার করে। অতএব আমরা দেখি যে 48 থেকেই
পাকিস্তানের বিরুদ্ধে ভাষার প্রশ্নে, আমাদের অর্থনৈতিক প্রশ্নে মানুষ একটা অবস্থান গ্রহণ করে, এবং কারা? সাধারণ মানুষ, আমলারা নয়, সফল ব্যবসায়ীরা নয়, সাধারণ মানুষ একটা অবস্থান গ্রহণ করে। এবং তারপরে আস্তে 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 52 সালে ভাষা আন্দোলন হলো, সেখানে শহীদ হলো, সেটা উত্তপ্ত করে তুলল পরিবেশ। এইভাবে 60-এর দশক যখন আমরা পূর্ণ যৌবনে এবং ইউনিভার্সিটিতে মধ্য 60-এর দশকে, তখন এই সিদ্ধান্ত যে আর নয়, অনেক হয়েছে। সব শ্রেণী পেশা এবং মেধার বাঙালি যে এই উপলব্ধিটা হলো যে আর নয়, অনেক হয়েছে, এই উপলব্ধির একটা আমরা বহিঃপ্রকাশ পাই 1970-এর যে নির্বাচন হয়েছিল, পাকিস্তানের নির্বাচন, সেই নির্বাচন। সেখানে পূর্ব পাকিস্তানের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ। এবং এই সংখ্যাগরিষ্ঠতা দ্বারাই তারা প্রত্যাখ্যান করে পাকিস্তানকে অ্যাজ এ কনসেপ্ট। অথচ দেখতে গেলে যদি হিসেব কষা হয়, তাহলে আমরা মেজরিটি পার্টি, পাকিস্তানের মেজরিটি পার্টি বাঙালিরা, আওয়ামী লীগের নেতৃত্বে। আমাদেরকে ক্ষমতা না দিয়ে ক্ষমতাটি প্রদান করা হলো মিলিটারির কাছে। আবার মিলিটারি ইয়াহিয়া খানের নেতৃত্বে ভুট্টোর সাথে একটা ষড়যন্ত্র করে পিছিয়ে দিতে লাগলেন অ্যাসেম্বলি, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যে সভা, সেটি। তারপর হঠাৎ করে, এগুলো সব ইতিহাস, লিখিত ইতিহাস, সবাই জানেন, 25শে মার্চ রাত, 26শে মার্চ প্রত্যুষে পাকিস্তানের আর্মিকে লেলিয়ে দেওয়া হলো ঘুমন্ত ঢাকা শহরের ওপরে, এবং তারপরে ক্রমাগত একটির পর একটি শহর তারা পদানত করে চলল। এই সময় বাঙালি অস্ত্র ধরেছিল, এবং সেই অস্ত্র ধরায় ছাত্রদের নেতৃত্ব একটা ছিল বটে, রাজনীতিবিদের নেতৃত্বও ছিল বটে, কিন্তু সত্যিকারের নেতৃত্ব দিয়েছিল সাধারণ মানুষ বিভিন্নভাবে। এই যুদ্ধের সময় আমি ইতোমধ্যে চাকরিতে ঢুকে গেছি। আমি বর্তমানে যেই পেশায়, বিজ্ঞাপন, এই পেশায় ঢুকে গেছি, এবং আমি পালিয়ে চলে গেলাম। আমার দরকার ছিল না পালিয়ে যাওয়ার, কারণ আমি একটি বহুজাতিক কোম্পানিতে চাকরি করতাম। আমি পালিয়ে গিয়ে যুদ্ধের জন্যে আগরতলার বর্ডার ক্রস করে ওদিকে চলে গেলাম। সেখান থেকে ট্রাকে করে ধর্মনগর বলে একটি স্টেশন থেকে, সেখান থেকে রেলে করে পাহাড় লাইন, সেই রেলে করে ফারাক্কা পার হয়ে কলকাতায় গিয়ে কি করব, কোন দিকে যাব, কোথায় কোন ক্যাম্প ইত্যাদি সমস্ত খবর নিচ্ছি। এমন সময় হঠাৎ আমাদের প্রয়াত চলচ্চিত্র নির্মাতা আলমগীর কবিরের সঙ্গে কলকাতার ফুটপাতে আমার দেখা। তিনি আমাকে বললেন যে, দেখো, সবাইকে যে অস্ত্র হাতে যুদ্ধ করতে হবে সেটা কোনো ব্যাপার নয়, আমরা কি করছি অস্ত্র হাতে, এই কথাটা জানান দেওয়া দরকার। যেমন দেশের অভ্যন্তরে মানুষরা যারা আমাদের মুখ চেয়ে বসে আছে, তারা শুনতে চায় যুদ্ধে আমরা অগ্রগতি আমাদের হচ্ছে, আমরা কি কিছু করছি, আমরা কি সত্যিই প্রতিবাদ করছি। গ্রামের পর গ্রাম তখন জ্বলছে, পাকিস্তান আর্মি যেখানে পারছে মানুষকে হত্যা করছে, ধর্ষণ করছে। এই সময় তারা এই কথাগুলো শুনতে চায়। এইগুলো শোনাতে হলে পরে একটা স্বাধীন বেতারের প্রয়োজন আছে, এবং এও একই সাথে আবার এই একই বেতারকে ব্যবহার করে আমরা বিদেশের মানুষকে শোনাবো যে আসলে আমাদের দেশে কি ঘটছে, বিদেশের পত্রপত্রিকা কি কথা বলছে, সেইগুলো দেশের মানুষকে শোনাতে হবে। কেননা তখন তো দেশ সম্পূর্ণরূপে রেড অফ এনি কমিউনিকেশন উইথ দ্য আউটসাইড ওয়ার্ল্ড, এরকম একটি সিচুয়েশন আমরা আছি, আমাদের দেশের মানুষ আছে। তো আমি বস্তুত পক্ষে কবির ভাইয়ের কথায় রাজি হয়ে গেলাম তাকে সহায়তা করতে। তিনি তখন অনুষ্ঠান আয়োজক স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের, সেখানে আমি অনুষ্ঠান প্রযোজক হিসেবে দায়িত্বভার গ্রহণ করলাম। অত্যন্ত নগণ্য 200 টাকা আমাদের ধারণা, তৎকালীন মুজিবনগর সরকার 200 টাকা বেতন আমাদের ধার্য করেছিলেন। সেই পয়সায়
উন্মাদের মতন কাজ করেছি, বিভিন্ন বর্ডারে গেছি, বিভিন্ন সেক্টর কমান্ডার সাব সেক্টর কমান্ডারকে ইন্টারভিউ করেছি, সেগুলো রেকর্ড করেছি, এনে এডিট করে রিলিজ করেছি। আন্তর্জাতিক পত্রপত্রিকায় যেসব খবর বেরিয়েছে সেসব খবর বিতরণ করেছি, এই সমস্ত কাজ করেছি। এবং আমার মনে আছে, আমি লম্বা বিবরণে এটা যাব না, আমার যুদ্ধের শেষ দিনের কথা মনে আছে। 16ই ডিসেম্বর 1971 আমি যশোরের নাভারণ এলাকায় ধান ক্ষেতের ওপর দিয়ে হাঁটছিলাম, আমার হাতে ছিল একটি টেপ রেকর্ডার। এমন সময় গ্রামবাসীরা হঠাৎ জয় বাংলা জয় বাংলা চিৎকার। আমি ভাবলাম কি হলো কি। অবশ্য ততদিনে নাভারণ এবং যশোর পর্যন্ত মিত্রবাহিনী এবং মুক্তিবাহিনী পৌঁছে গেছে, খুলনার দিকে অগ্রসর হয়েছে। আমি ওই বাড়িতে গিয়ে যে শুনলাম যে কী ব্যাপার, বলে যে যুদ্ধ শেষ। আমি বললাম কীরকম যুদ্ধ শেষ? বলল যে এই এখন সময়টা ছিল অপরাহ্ন। বলল যে এখন আমরা রেডিওতে শুনলাম যে পাকিস্তান বাহিনী আত্মসমর্পণ করেছে ঢাকায়, তার মানে আমরা বাংলাদেশ স্বাধীন হয়ে গেছি, জয় বাংলা। আবার চিৎকার, সেই গগনবিদারী চিৎকারের মধ্যে আমি বিহ্বল হয়ে গেলাম। আমি কয়েক মুহূর্ত আমার মেধা মনন বুদ্ধি শুদ্ধি সমস্ত লোক পেয়ে গেল। আমি টেপ রেকর্ডারটা যখন মাটিতে রাখলাম, মনে হলো আমার মাথার উপর থেকে কয়েক টন ওজন আমি নামিয়ে রাখলাম মাটিতে, এবং আমি সরাসরি মাটিতে শুয়ে পড়লাম। শুয়ে আকাশের দিকে তাকিয়ে কেঁদে ফেললাম হাউ হাউ করে। ওই উপলব্ধি আর জীবনে কোনোদিন হয়নি, হবে বলে আমার মনে হয় না। মৃত্যু, আমার মনে আছে আনন্দে আমি মাটিতে গড়িয়েছিলাম এবং চিৎকার করে কেঁদেছিলাম, দেশমুক্ত। এই যে ফিলিং, এই যে অনুভূতি, এটার অভিব্যক্তি খুঁজে পাওয়া খুব মুশকিল। আমার মনে আছে, এবার একটু পুরনো কথায় ফিরে আসা যাক। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যখন কাজ করি, আমাদের এখনকার একজন এখানকার নাট্য জন আছেন, যার নাম মামুনুর রশিদ। খুব তিনি প্রতিষ্ঠিত নাট্য নির্দেশক, নাট্যকার, অভিনেতা। একটি দল চালান আরণ্যক বলে। তিনি আমাকে জিজ্ঞেস করেছিলেন, আচ্ছা কোনোদিন না কোনোদিন তো স্বাধীন হবো, বলে কী করা যায়। তো আমার মনে সবসময় কাজ করতো, আমি কিন্তু সেই 60-এর দশক থেকেই বহুরূপীর নাটক দেখেছি, তারপরে পিএলটির নাটক দেখেছি, তারপরে নান্দিকারের নাটক দেখেছি। অতএব আমার ইচ্ছে ছিল যে নাটক নিয়ে কিছু করা যাবে কিনা স্বাধীন বাংলাদেশে, কেননা এই একটি মাধ্যম যেটা একটি নিয়মিত শিল্প মাধ্যম হিসেবে তখনও তৈরি হয়নি। অতএব তখনই আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে বাংলাদেশ স্বাধীন হলে দেশে ফিরে এসে আমরা নাটক করব। তো আমি যখন এই প্রথম ইউফোরিয়াটা কেটে গেল স্বাধীনতা আন্দোলনের, আমরা যখন মুক্ত একটি দেশে পৌঁছলাম, চারদিকেই কিছু নেই, হাহাকার ধ্বনি ইত্যাদি প্রভৃতি হচ্ছে, তার মধ্যেও আমরা নাটকের চিন্তা আমাদের মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। আমি আমার যে বিজ্ঞাপনী এজেন্সিটায় ছিলাম সেখানে ফিরে গেলাম। সেখানকার মালিকরা তখন নেই, কিন্তু কিছু একটা তো করতে হবে, সেই কাজ আরম্ভ করলাম। সেটা পেটের তাগিদ। আর প্রতি বিকেলে আমরা একসাথে হয়ে চিন্তা করতাম কী করে নাটকের দল করা যায়। মামুনুর রশিদ তখন আরণ্যক গড়লেন। 1972-এর 21শে ফেব্রুয়ারি আরণ্যক প্রযোজিত শহীদ মুনীর চৌধুরীর নাটক কবর মঞ্চায়িত হলো, যেটি ভাষা আন্দোলনের উপরে লেখা নাটক। এবং এ অবধি যতগুলো নাটক লেখা হয়েছে, তার মধ্যে একটি প্রধান নাটক হচ্ছে কবর। কবরের অভিনয় হলো, সেই অভিনয় টেলিভাইজ করলো এবং টেলিকাস্ট করলো। সেই দিয়ে আমার নাট্যযাত্রা শুরু। তো আমি বলবো যে এই জিনিসটাকে ভাগ করা যায়, শৈশব, কৈশোর, যৌবন। এই যৌবন পর্যন্ত প্রকৃতি, দেশপ্রেম, রাজনীতি ইত্যাদি আমার সঙ্গে জড়িয়ে ছিল একদম আষ্টে পৃষ্ঠে, এবং আমি স্বতঃপ্রবৃত্ত হয়ে
ওই জীবনটাকেই বেছে নিয়েছিলাম, যেটা সংগ্রামের জীবন হবে, যেখানে যুদ্ধ আছে। ওই যেমন বলেছিলাম কবিতার লাইনটি, এখন যৌবন যার যুদ্ধে যাওয়ার তার শ্রেষ্ঠ সময়। সেই আহ্বান তখন উৎসাহিত হয়েছিল এবং সেই যুদ্ধে সেই আহ্বানে সাড়া দিয়েছিলাম। এখন থিতু হয়ে বসে নাটকের কাজ শুরু করতে লাগলাম। 72 সালে ওই কবর নাটক দিয়ে শুরু। তারপরে আমাকে নাগরিক থেকে বলা হয় তাদের দলে যেতে। আমি মামুনকে জিজ্ঞেস করে তার অনুমতি নিয়ে আমি নাগরিকে যাই, কেননা তখনও মামুন কোনো স্পষ্টভাবে কিছু সিদ্ধান্ত নেননি এরপরে কী নাটক হবে, তারপরে কী নাটক হবে। সেখানে গিয়ে নাগরিকে বুড়ো শালিকের ঘাড়ে রোঁ দিয়ে শুরু নাটকের পথ চলা। তারপরে বাদল সরকারের বাকি ইতিহাস। বাদল সরকারের বাকি ইতিহাস যখন আমি করি, অভিনয় করি এবং ছোট্ট একটি ভূমিকা, এবং হঠাৎ করে আমাকে এই নাটকটির নির্দেশনার দায়িত্ব দেওয়া হয়। আমাদের দল প্রধান তখন ছিলেন জিয়া হায়দার, অধ্যাপক জিয়া হায়দার, যিনি নাট্যকলা বিভাগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াতেন তিনি, এবং এখনও আমাদের নাটকের একজন প্রধান নির্দেশক আতাউর রহমান, তারা আমাকে বললেন যে এই নাটকটি আপনি নির্দেশনা দিন। তো আমরা যা হয় আর কি করলাম। সেই সময় বস্তুতপক্ষে আমার জীবনে একপক্ষীয় নয়, দুদিক থেকেই সাড়া দেওয়া প্রেমের উদ্ভব, এবং সারার সঙ্গে আমার প্রেম 73 সাল থেকে একতরফা ছিল। এটা ফার্ম আপ হয় 74-এ গিয়ে। তখন থেকে আজ অবধি, আজ এই ক্ষণ অবধি আমরা সহযাত্রী, সহকর্মী, সহযোদ্ধা, সমদর্শনে বিশ্বাসী দুটি মানুষ। সংক্ষেপে এই হচ্ছে আমার জীবন, আমার আত্মকথা। তবুও কত কথা থেকে যায়। স্বভাবতই প্রশ্ন জাগতে পারে যে এখন আমি কি করি। আমি এখনও পেশাগত কাজে আছি, মানে বিজ্ঞাপনের কাজ এখনও করছি। আমি লেখালেখির কাজ একটু বেশি করছি। মঞ্চে নাটক, নতুন একটি নাটক শুরু করেছি, একটি বড় আকারে টেলিফিল্মে অভিনয় করব বলে স্থির করেছি। তবে একটা কথা বলতেই হবে প্রসঙ্গত, যে আমি এখনও আমার অনুপ্রেরণার জন্যে, এখন বরং আরও বেশি করে আমি নিসর্গের কাছে ফিরে যাই। আমার কিছু নিসর্গ সখা আছেন যারা প্রকৃতিকে ভালোবাসেন। আমরা একসঙ্গে দল বেঁধে মাঝে মাঝে বাইরে যাই। এই কিছুদিন আগে আমরা একটা হিজল বরুণ কদম উৎসব করলাম ঢাকায় বোটানিক্যাল গার্ডেনে। এইসব কাজ করি। গ্রামে চলে যাই, দুরাত কাটিয়ে আসি গ্রামে, এইসব করে বেড়াই। সবচেয়ে বড় যে কথাটি আমার আজকে না বলে শেষ করতে চাই না, সেটি হচ্ছে যে আমার জীবনের একটি সময়ে যখন আমার উপরে একটার পর একটা বিপদ এসেছিল, আমার বাবার, আমার মার, আমার দিদির মৃত্যু, এবং 80-র দশকের প্রথমেই আমার দাদার মৃত্যু, এত আঘাত সহ্য করেও একটি আদর্শের জন্যে, কিছু মূল্যবোধের জন্যে আমি দাঁড়িয়ে থাকতে পেরেছি। আমি সমস্ত ঝড় প্রতিহত করতে পেরেছি। এইটি আমার অহংকারের বিষয়, এইটি আমার অহংকারের বিষয়। এবং আমি মনে করি যে কোনো বিপদই একটি মানুষের জন্য বড় বিপদ নয়। চাইলেই বিপদ থেকে বেরিয়ে আসা সম্ভব। যেমন আমি মনে করি আমি এসেছি, এবং এইসব বিপদগুলো যখন এসেছিল আমার উপরে, তখন আমার অবস্থা, সামাজিক অবস্থান, আমার অর্থনৈতিক অবস্থা কোনো কিছুই ভালো ছিল না। তা সত্ত্বেও আমার মনে হয় শেষ কথা হচ্ছে, মানুষের ভেতরে যদি ইচ্ছে থাকে যে জীবনটাকে ভালোভাবে
আমি 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 উপলব্ধি করব জীবনটাকে ভালোভাবে আমি ভালোভাবে কন্ডাক্ট করব, তাহলে একটা মানুষের পক্ষে এই কাজগুলো করা সম্ভব। ক্লাস অথবা কাস্ট অথবা শিক্ষা মেধা এগুলো নগণ্য হয়ে যায়। মানুষের মনটাই বড়, মানুষের হৃদয়টা সবচেয়ে বড় কথা। মানুষের জীবনের আমার ধারণা শেষ কথা হচ্ছে কি এই, যে মানুষ যদি বেঁচে থাকতে চায়, মানুষ যদি কোনো সৃজনশীল কাজ করতে চায়, তাহলে অনেক ছোট্ট জিনিস থেকে অনুপ্রেরণা পেতে পারে। ভোরের শিশিরে যে গজিয়ে ওঠা ঘাসের ডগাটা, সেটাও আমায় উদ্বুদ্ধ করে নতুন জীবন বোধে, নতুন উপলব্ধিতে। আমি নিশ্চিত যে এর সঙ্গে অর্থনৈতিক, সামাজিক কোনো অবস্থারই কোনো সম্পর্ক নেই। আমি বিশ্বাস করি এবং আমি মনে করি যে আজকের তরুণরা যদি কেবল 4-5টা ভালো করে জানেন, যদি একটু ভাবেন, যদি একটু সময় নিয়ে, একটু সময় ব্যয় করে চিন্তা করেন কোথায় যেতে চাই, তাহলে তাদের পক্ষেও সুখী হওয়া সম্ভব, সুখ আসতে বাধ্য।